ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক তালিকাতার স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি রিফাত নোভা। ৬ জুন জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থ বছরে বাজেট উত্থাপন করবেন অর্থমন্ত্রী। বাজেট উত্থাপনের সব প্রস্তুতি এরই মধ্যে শেষ হয়েছে, তবে আসন্ন বাজেটে রয়েছে বেশ কিছু চ্যালেঞ্জ, যার মধ্যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রপ্তানি পণ্যের বৈচিত্র্যকরণ, কর্মসংস্থান সৃষ্টি, বৈদেশিক রিজার্ভ বাড়ানো ও রাজস্ব আদায়ের বিষয়টি বারবার আলোচনায় আসছে। এসব চ্যালেঞ্জের উত্তরণ ঘটিয়ে আগামী অর্থ বছরের বাজেটে কি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন দেখা যাবে? এসব বিষয় নিয়ে আমাদের আজকের তালিকাতার আলোচনার বিষয় বাজেটের চ্যালেঞ্জ কি। আলোচনার জন্য আমাদের সাথে যুক্ত আছেন A2P গ্রুপের চেয়ারম্যান এম কে আলম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ডক্টর আবু ইউসুফ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। জি, এবারে বাজেটের মূল চ্যালেঞ্জগুলো কি? আবু ইউসুফ, প্রথমে আপনার কাছে একটু জানতে চাবো আমরা। জি, আপনি শুরুতেই চ্যালেঞ্জ গুলো অলরেডি আলোকপাত করেছেন। থ্যাংক ইউ। বাজেটের আগে এরকম একটি তালিকাটায় চমৎকার বিষয় নিয়ে আমরা কথা বলছি। আসলে অনেকগুলো চ্যালেঞ্জ কিন্তু আমাদের এই বাজেটের মধ্যে আছে। প্রত্যেক বছরই কিন্তু বাজেটের আগে চ্যালেঞ্জগুলো থাকে, কিন্তু এইবারের যে প্রেক্ষাপটটা, এই প্রেক্ষাপটটা যেহেতু আমাদের এক্সটার্নাল শক, বিভিন্ন কারণে ডলারের যে দাম বৃদ্ধি, অর্থাৎ টাকার যে মান কমে যাওয়া, সবকিছু মিলে দেখা যাচ্ছে যে এই বছরের প্রথম যে চ্যালেঞ্জটা হচ্ছে সেটি হচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা। এবং এটার দুটো হাতিয়ার আছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করার। একটা হচ্ছে মনিটারি পলিসি। অলরেডি বাংলাদেশ ব্যাংক যে মনিটারি পলিসি স্টেটমেন্ট দেয়, সেখানে কিন্তু এই যে কন্ট্রাকশনারি মনিটারি পলিসি প্লাস মার্কেট বেজ ইন্টারেস্ট রেট, বিভিন্ন ইনিশিয়েটিভ কিন্তু নেওয়া হয়েছে। আরেকটা হচ্ছে ফিসকাল পলিসিতে আপনি দেখবেন কিছু পলিসি সাপোর্ট অথবা ট্যারিফ সমন্বয় করে সেখানেও কিন্তু আপনার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা যায়। কিন্তু এই যে মনিটারি পলিসি এবং ফিসকাল পলিসির যে ইনিশিয়েটিভ গুলো, সেগুলো তখনই আসলে কার্যকর হবে যখন এটি আপনার ইমপ্লিমেন্টেশনটা যাতে হচ্ছে কিনা, সেটা কিভাবে ইমপ্লিমেন্টেশনটা হবে, শুধুমাত্র মূল্যস্ফীতি এত শতাংশের মধ্যে নিয়ে আসবে এইটুকু তো প্রায়োরিটাইজ করা হলো, কিন্তু কিভাবে কমিয়ে আনা হবে তার একটা রূপরেখা কিন্তু বাজেটে থাকতে হবে। যদি থাকে এবং সেই অনুযায়ী যদি ইমপ্লিমেন্টেশন হয়, তাহলে কিন্তু মূল্যস্ফীতিটা, কারণ গত প্রায় অনেকদিন ধরেই আপনি দেখবেন মূল্যস্ফীতি 9% নিচে নামছে না, ফুড ইনফ্লেশন যেটা সেটা 10% উপরে। এটি একটি বিষয়। আর বাজেটের আমি মনে করি যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা হচ্ছে সেটা হচ্ছে সংস্কারের বাজেট। অর্থাৎ বাংলাদেশে কিন্তু বিভিন্ন জায়গায়, যদিও আইএমএফ আমাদেরকে সংস্কারের কথা বলছে, আসলে আমাদের নিজেদের প্রয়োজনেই কিন্তু আমাদের সংস্কার করতে হবে। একটা জায়গায় যেমন এই যে আপনি বলছেন যে আমাদের রেভিনিউ মোবিলাইজেশন, এই যে রেভিনিউ মোবিলাইজেশন বহুদিন থেকেই আমরা বলছি, এই যে ট্যাক্স জিডিপি রেশিও আমাদের ওয়ান অফ দ্য লোয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে এই রেভিনিউ মোবিলাইজেশনটা কিভাবে করা যায়, সেটি কিন্তু অনেকভাবেই করা যায়। একটি হচ্ছে যে আমি করের, যারা কর দিচ্ছে তাদের উপর করের বোঝা না বাড়িয়ে করের যে জালটা আছে ট্যাক্স নেটকে কিভাবে বাড়ানো যায়। এখন ট্যাক্স নেট তো আর অটোমেটিক বাড়বে না, সেই ট্যাক্স নেট বাড়ানোর জন্য কিছু রিফর্ম হাতে নিতে হবে। যারা নেটের বাইরে আছে তাদেরকে আইডেন্টিফাই করা এবং তাদেরকে সিস্টেমের মধ্যে নিয়ে আসা, যাতে তারা এই যে গভর্নমেন্টের সার্ভিস নিতে গেলে যাতে তার টিন নাম্বার থাকে, তার রিটার্নের যে বাধ্যবাধকতাগুলো সেগুলো কিন্তু এখন আছে, কিন্তু এটাকে আরো কিভাবে, আরো মানুষকে কিভাবে নিয়ে আসা যায় সেই জায়গাটা করা, অটোমেশন করা। আমরা প্রায়ই শুনি যে জনগণ ভ্যাট দিচ্ছে কিন্তু সরকার সেই ভ্যাটের টাকাটা পায় না। তার মানে আপনি যদি এই যে ইলেকট্রনিক ফিসকাল ডিভাইস, আমি শুনেছি যে 7 লাখ পয়েন্ট নাকি আইডেন্টিফাই করা আছে। এখন 7 লাখের মধ্যে ইলেকট্রনিক ফিসকাল ডিভাইস মাত্র 10,000-এর মতো নাই কিন্তু বাজারে, দেয়া হয়নি। তাহলে এই যে মানে একটা বিগ পুশ কিন্তু এখানে লাগবে, বিগ রিফর্ম কিন্তু এখানে লাগবে। সেই জায়গাটা এখানে আমাদের যে আমি একটু এম কে আলম আপনার কাছে একটু যেতে চাই। আমরা দেখেছি যে এবছরের শুরুর দিকে এবং বিশেষ করে রোজার সময় নিত্যপণ্যের দাম নিয়ে মানুষের মধ্যে একটা হাহাকার ছিল এবং তাদের মধ্যে বেশ কিছু অভিযোগ ছিল। তো আমদানি শুল্কের বিষয়টি কিন্তু বারবারই আলোচনায় চলে আসছে। এই আমদানি শুল্ক কমালে কি নিত্যপণ্যের দাম কমার কোনো সম্ভাবনা দেখছেন কিনা একটু বলবেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ ডিবিসিকে আমাকে আজকে এই আয়োজনে সংযুক্ত করার জন্য। আপনি
আপনার প্রশ্নের মধ্যে আপনার উত্তরটা দিয়ে দিয়েছেন যে আমদানি শুল্ক কমালে কি আপনার পণ্যের দাম কমবে কিনা। আপনি একটু বিষয়টা লক্ষ্য করুন, আমাদের দামটা কেন বাড়ে। আমার কথা হচ্ছে ইন্টারন্যাশনালি যে প্রাইসটা দিয়ে আমরা কিনি এটা সবার জন্য সমান, এটা বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, হোয়াট এভার, বাংলা ওয়ার্ল্ডে যেখানে কিনবেন সেখানেই সেম। বাট একটা জায়গায় আপনি দেখেন আমাদের দেশে ডিরেক্টলি কোনো ভেসেল এখনো পর্যন্ত আসে না, খুব কম আসে। সেজন্য আমাদের ট্রান্সশিপমেন্ট করার কারণে আমাদের কিছুটা ফ্রেট চার্জের দাম বাড়ে। এবার আসেন আরেকটা জিনিসটা, আমাদের দেশের যেই কাস্টমসের যে নীতি, কাস্টমসের যে ট্যারিফ এবং কাস্টমসের যে ডিউটি ফ্যাসিলিটিস যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলো কিন্তু মানে খুবই পুরনো এবং একটা ধাঁচেই তারা চলছে। এই কারণে আপনি জানেন কিনা জানি না, 2023 কাস্টম অ্যাক্ট 2023 আমার খাতে আছে এখন। এই জিনিসটাতে কি করা হয়েছে, এখানে লেখা আছে বাণিজ্য সহজীকরণ ও গুরুত্বপূর্ণ বিধানসমূহ। আসলে কিন্তু বাণিজ্য সহজীকরণ করেছে কিনা এটা কিন্তু কেউ যদি পড়ে দেখে, আপনি দেখবেন এখানে মানে গতবারের তুলনায় মানে 1969 সালের কাস্টম অ্যাক্টের তুলনায় এখানে বেশি ইয়ে করা হয়েছে। ইম্পোর্টার বলেন, আপনি ব্যবসায়ীদেরকে বলেন, আরো জিম্মি করার একটা বন্দোবস্ত হয়েছে। আমি যতটুকু জানি এবারের বাজেটে এই জিনিসটা উঠবে। এই জিনিসটা যদি বাজেটে উঠে, যদি এই জিনিসটা পাস হয়, তাহলে অনেকগুলা চ্যালেঞ্জ আমি বলতে পারি। আপনি এখন যে দাম বেড়েছে তার চেয়ে আরো বেশি দাম বাড়বে বলে আমি মনে করি। এটার কতগুলা কারণ আছে। কারণটা হচ্ছে কি, কিছু কিছু অ্যাক্টের মধ্যে মনে করেন 33 দ্বারা তারা সংশোধনী এনেছে যে আগে একটা জিনিস ছিল, কেউ যদি ছোটখাটো একটা ভুল করতো, মনে করেন একটা এসএস কোডের একটা ভুল হলো বা কোনো একটা নামের ডিক্লারেশনে ভুল হলো, তখন কি হতো, এই জিনিসটাতে 1000 টাকার নিম্নে যদি হতো তাহলে এটা কোনো ভুল হিসেবে গণ্য হতো না। এখন এই জিনিসটা উঠিয়ে দেওয়া হয়েছে কমপ্লিটলি। এখন এই যে ভুল হওয়ার জন্য তারা, আমার কথা হচ্ছে কাস্টম আছে কেন, টার্গেট বেসিস যদি কাস্টমস হয় তাহলে কিন্তু এই দেশে কখনো কোনো দেশে আমি দেখি নাই যে টার্গেট বেসিস কাস্টমস। এখানে ওদেরকে টার্গেট দেওয়া হয়, এত রেভিনিউ করা লাগবে, এত এটা নিচ্ছে কার কাছ থেকে? এটা নিচ্ছে ব্যবসায়ীদের কাছ থেকে। ব্যবসায়ী টাকাটা কোত্থেকে পাবে? এটা মূল্যের মধ্যে সংযোজন করবে। তার ল্যান্ডেজ কত পড়েছে, ওই ল্যান্ডেজ কস্টের জন্য আমাকে দামটা বাড়িয়ে দিতে হচ্ছে। তা আমি উল্টা আবার আমাকে বলছেন দামটা বাড়িয়ে দিলেন, ব্যবসায়ীরা চুরি করছে। ব্যবসায়ীরা তো চোর না, ব্যবসায়ীরা ব্যবসা করে খায়। ব্যবসায়ীদের কোনো বেতন আছে ভাই? কোনো বেতন নাই তো। ব্যবসায়ীরা ব্যবসা করেই খাবে। কিন্তু কিছু কিছু অসৎ ব্যবসায়ী আছে, এদের জন্য তো আপনি ঢালাওভাবে সবাই বলতে পারেন না। এখন আপনি মূল্য কমানোর জন্য আমি একটা জিনিস বলতে চাই যে কাস্টমস টেরিফের মধ্যে যদি বাজেট ডিউটি বেশি নিয়ে কোনো দেশ উন্নত হয় না। আমি আগেও বলেছি অনেকবার আপনাদের ইয়াতে, কাস্টমসে যদি টেরিফ যদি আপনার যেটা দরকার এটা নেন, যে প্রোডাক্টটা আমাদের দেশে হয় না, যে দেশে ওইটার ডিউটি রাখার দরকার নেই। 26 সালের পরে কি করবেন? 26 সালের পরে তো আপনাকে এই যে ডিউটি স্ট্রাকচারের চেঞ্জ আসতেছে, আপনি তখন তো এই জিনিসটা রাখতে পারছেন না। তো আপনি এখন আগের থেকে একটু প্র্যাকটিস করেন। কিন্তু আপনি যদি এখন যেভাবে করে ডিউটি দিয়ে যে বাজারে পণ্য মূল্য যে দাম বেড়ে যাচ্ছে, এটার কারণগুলো খতিয়ে দেখে আমার মনে হয় যথাযথ কর্তৃপক্ষ এই জিনিসগুলো দেখা উচিত এটার জন্য। কারণ আলটিমেটলি আমাদের জনগণের উপর গিয়ে পড়ছে প্রতিটা জিনিস, প্রতিটা স্টেপস। আমাদের মানে আমরা গভীরে যাওয়ার চেষ্টা করি না। আমরা একটা জিনিস বলে দিলাম, কাস্টমস মনে করে ব্যবসায়ীদেরকে ওরা হচ্ছে মুরব্বী, আমরা হচ্ছে তাদের অধীনস্থ কোনো চাকর টাকর কোনো কিছু আর কি। তারা একটা বলে দিবে এটাই করতে হবে, তাদের সাথে কোনো কথা বলবেন আপনাকে বিভিন্ন জালে ফাঁসানোর চেষ্টা করবে। আপনি ইম্পর্টেন্সে এইটা বল, এ আকার বল, ইকার বল, এটা লাইন বল, এটা কি এভাবে প্রতিটা জিনিস চেঞ্জ করার জন্য আপনি কাস্টমসের যদি কাউকে যদি এখানে আসতেন তাহলে আপনি আরো ভালো করতে পারতেন। জি, এম কে আলম এবং ডক্টর আবু ইউসুফ আপনারা থাকবেন আমাদের সাথে, আমরা আরো কথা বলবো আপনাদের সঙ্গে। তার আগে নিয়ে নিচ্ছে একটি বিরতি। আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক টালিখাতায় আজকের বিষয় বাজেটের চ্যালেঞ্জ কি। আলোচনা করতে আমাদের সঙ্গে A2P গ্রুপের চেয়ারম্যান এম কে আলম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ডক্টর আবু ইউসুফ যুক্ত রয়েছেন। আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। বিরতির পর আমি একটু আবু ইউসুফ স্যার আপনার কাছে যেতে চাই যে নিত্যপণ্যের দাম আমরা প্রথমেই বলছিলাম একটি আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছিল এই অর্থ বছরে। তো এই বাজেটে আসলে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখার জন্য কি ধরনের নির্দেশনা প্রয়োজন? যেটি আমরা আগে বলছিলাম, আসলে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে আনা প্রত্যেক বছরের বাজেটেই দেখবেন একটা প্রায়োরিটির মধ্যে থাকে।
কিন্তু সেটি কিভাবে আনা হবে তার একটা রূপরেখা বাজেটের মধ্যে থাকতে হবে। প্লাস হচ্ছে যেটি আমাদের ভাই বললেন যে মনে করেন শুল্ক হার সমন্বয় করা, বা এখনো কিন্তু আমরা ইনডিরেক্ট ট্যাক্সের উপর ডিপেন্ড করছি। দেখেন আমরা কিন্তু এখন আস্তে আস্তে এখন ডেভেলপিং কান্ট্রি হচ্ছি, আমরা অনেক দূর এগোচ্ছি। আমরা এখনো টোটালি ইম্পোর্ট ডিউটি, এক্সাইজ ডিউটি বা কাস্টমস ডিউটি, ইনডিরেক্ট ট্যাক্সের উপর ডিপেন্ড করছি। আপনি উন্নত দেশগুলো যদি দেখেন সেখানে থাকে 70% হচ্ছে ডিরেক্ট ট্যাক্স, আর 30% মতো থাকে হচ্ছে ইনডিরেক্ট ট্যাক্স। আমাদের হচ্ছে উল্টাটা, আমরা এখনো 65% 70%-এর মতো ইনডিরেক্ট ট্যাক্স। এই জায়গাটা, এই যে গভর্নমেন্টের কিন্তু প্রায়োরিটিও আছে এইটাকে করে, যেটি আমরা বলছি যে আপনি যত বেশি, যেহেতু আমরা নেট ইম্পোর্টার কান্ট্রি, অনেক কিছু আমাদের বিদেশ থেকে ইম্পোর্ট করে নিয়ে আসতে হয়, তাহলে সেইটার উপর ডিপেন্ডেন্সি আমাদের কমিয়ে কিভাবে ডিরেক্ট ট্যাক্সের নেটটা বাড়িয়ে আমরা আমাদের রেভিনিউটা মোবিলাইজ করতে পারি, সেটি একটা। প্লাস হচ্ছে অনেক ক্ষেত্রেই আমরা দেখি শুল্ক হার সমন্বয় করার পরেও বাজারে তার রিফ্লেকশনটা দেখি না। তাহলে বাজারে রিফ্লেকশন হওয়ার জন্য, যে বাজারে যাতে তার রিফ্লেকশন থাকে, তার একটা প্রপার মনিটরিং করা, পুরো সাপ্লাই চেইনটা মনিটর করা। একটা হচ্ছে ডোমেস্টিক প্রোডাকশনে, আরেকটা হচ্ছে যেগুলো ইম্পোর্টেড আসে সেগুলোর একটা পুরো সাপ্লাই চেইনটা মনিটর করে। আপনি দেখবেন অনেক সময় বাণিজ্য মন্ত্রণালয় যে কতগুলো পণ্যের দাম, খুচরা দাম নির্ধারণ করে দেয়। আসলে খুচরা দাম নির্ধারণ করার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মাঝখানের যারা ইন্টারমিডিয়ারি গ্রুপ আছে, যারা ইম্পোর্ট করছে, যারা আড়তদার আছে, যারা পাইকারি বিক্রি করছে, তারা দেখবেন মার্কেটের মধ্যে সবচেয়ে বড় ইনফ্লুয়েন্সটা করে। সুতরাং ওই জায়গাটা আপনাকে কিন্তু মানে ইন্টারভেন করতে হবে, যাতে তারা স্যার আমরা এবার একটু যেতে চাই। আমরা একটু এম কে আলম আপনার কাছে একটু যাব, একটু ছোট করে যদি আমাদেরকে একটু বলেন যে ব্যবসায়ীরা কর অব্যাহতির কথা বলছেন কিংবা ট্যাক্স কমানোর কথা বলছেন, তাহলে সরকারের আসলে আয়টা আসবে কোথা থেকে, এবং একই সাথে যদি একটু বলেন যে এবারে বাজেটে ব্যবসায়ীদের প্রত্যাশাটা কি? আমাদের বিজনেসম্যানদের প্রত্যাশাটা কি এটা বলি আমি আপনাকে। আপনাদের সরকার কিভাবে চলে, অন্যান্য দেশের সরকারগুলো কিভাবে চলে, এটা হচ্ছে যে এই যে আমার এই ভাই বলল যে সরকার চলে হচ্ছে ইন্টারনাল ট্যাক্স থেকে। আমাদের এই যে আমরা ট্যাক্সের আওতায় কতজন এসেছি, আমরা ট্যাক্সেবল মানুষ কতজন আছি, আপনারা কতজন টিন হোল্ডার, কতজন আমরা রিটার্ন জমা দিচ্ছি, এই জিনিসটা হবে আমাদের প্রথম ধাপ। এবং ভ্যাট হবে আমাদের দ্বিতীয় ধাপ। তৃতীয় ধাপে আমি কাস্টমস থেকে নিতে পারি, কিন্তু আমাদের ওই পরেরটা আগে চলে আসছে। আমরা কাস্টমসের উপরে অনেক নির্ভরশীল, কারণ আমরা এই নির্ভরশীলতার কারণে আমাদের একটা টার্গেট বেসিস, আমাদের যে এত টাকা রেভিনিউ করা লাগবে, এটার জন্য একটু ছোটখাটো ভুলের জন্য, যেটা বলছিলাম আমি গতবার, যে অনেক 200 থেকে 400% ফাইন পেনাল্টি করা হয়, এবং ফাইন পেনাল্টি যে করতে পারে তাকে বাহবা স্বরূপ তাকে কিন্তু একটা পার্সেন্টেজ দেওয়া হয়, যেটা খুবই 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 লজ্জাজনক আমি মনে করি। এটার জন্য তারা যে জিনিসটা করছে এখন, ওইটা করার কারণে আমরা কিন্তু ব্যবসায়ীরা দাম কমানো বা এটা করানো সবকিছু কিন্তু এটা কিন্তু আমরা কোথাও লিখতে পারি না। আমাদের যখন একটা হয় যে আপনি বললেন যে দাম নির্ধারণ করে দাও, দাম নির্ধারণ কি বলে, আপনার দাম এত, কাস্টম দিচ্ছেন এত, গাড়ি ভাড়া এত, এটা দিয়ে একটা নির্ধারণ হয়েছে। আপনি যে কোথাও যে আপনাদের যে রাজস্বের সাথে নিজস্ব যে একটা টাকা নেওয়া হয়েছে, ওইটা কি কোথাও কি কোনো কস্টিং এর মধ্যে আনে না। আমি আপনাকে একটা বলতে পারি, আমাদের দাম নির্ধারণটা যেন এই ধরনের করা না হয়, দামের মতোই চলবে। ডলার যে জিনিসটা আমাদের যে ফ্লাকচুয়েশন ডলারের ইম্পোর্টের ক্ষেত্রে হচ্ছে, আমরা এলসি করার সময় 110% মার্জিন দিয়ে এলসি করা লাগছে। এই জিনিস, কতগুলো জিনিস দাম কমানো, কারণ এটা তো কস্ট অফ ফান্ড। আপনি যদি ব্যাংকে নেন, ব্যাংক কিন্তু আপনাকে ওই একটা মাল আসতে যখন 3 মাস সময় লাগে, 3 মাসের কিন্তু সে এই টাকাটা নিয়ে নিচ্ছে। কেন আমরা তো আগে 10% এলসি করতাম, এখন আপনি 110% কেন নিচ্ছেন? আমাকে ধরার তো অনেক জায়গা আছে, আমার ফ্যাক্টরি আছে, আমার ট্রেড লাইসেন্স আছে, আমি বিজনেস করি, আমার বিজনেসের টিন আছে, অনেক কিছুই আছে। আমি কি টাকাটা না দিয়ে চলে যাব? এরকম কোনো কিছু আগে কি হয় নাই? এরকম জিরো মার্জিনে কি ইম্পোর্ট হয় নাই? হয়েছে। এখন কি জিনিসটা হচ্ছে, এই 110% যে ব্যাংক ইন্টারেস্ট বিয়ারিং মানি যেগুলো আছে, এগুলোতে কস্ট ইনভলভ হচ্ছে। আমরা সরকারের কাছে এতটুকু প্রত্যাশা করি, আপনারা সুষ্ঠু জায়গায় একটু নজর দেন। বাণিজ্য মন্ত্রণালয়কে বলবো, উনি টিটু ভাই ভালো কাজ করছেন দেন বিফোর, যে উনি অনেক জায়গায় ফোকাস করছেন, এমফেসিস দিচ্ছেন। সেজন্য আমাদের গত রমজানে দেখেন কিছুটা কিন্তু নিয়ন্ত্রণে ছিল। এই অন্যবার যেরকম মানে অনেক হাই স্কেলে যেভাবে দাম বাড়ার কথা ছিল, এটা কিন্তু একটু কমেছে।
আমি এতটুকু বলতে পারি, যোগ্য মানুষ যোগ্য জায়গায় বসলে যে জিনিসটা হয়, আপনারা একটু ফোকাস দিবেন যে জিনিসটা আমাদের ব্যবসায়ী বাঁচলে দেশ বাঁচবে। জি আপনি এম কে দেখেন আলম, আমরাও আশা করব আসলে এই বাজেট যেন জনমানব বান্ধব হয়। আমাদের এখনই শেষ করতে হচ্ছে। আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ আপনাকেও। ধন্যবাদ। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক টালিখাতা আজ এ পর্যন্তই। সঙ্গে থাকুন।